আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, সুদানে হাসপাতাল স্কুলে ড্রোন হামলা, ৪৩ শিশুসহ নিহত ৭৯। কোনো শক্তি হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না, নাইম কাসেম। ইসরায়েল থাকায় ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ড সহ ৪ দেশের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ফের ব্যাপক গোলাগুলি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছে দুই দেশই, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল জাজিরার। আফগান তালেবান সরকারের মুখপত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান প্রথমে তাদের কান্দাহার প্রদেশের বোলদাকে হামলা চালায়। জবাবে পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের সেনারা প্রথমে চামান সীমান্তে বিনা উস্কানিতে গুলি ছুড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপত্র মোশাররাত জায়েদি এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তান পুরোপুরি সতর্ক আছে। আমরা আমাদের ভৌগোলিক অখণ্ডতা এবং নাগরিকদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতবদ্ধ। ২ দিন আগে সৌদি আরবে আবারও শান্তি আলোচনায় বসেছিল ইসলামাবাদ ও কাবুল, কিন্তু এতে কোনো ব্রেক থ্রু আসেনি। এরপরও দুই দেশ নিজেদের মধ্যে যুদ্ধবিরতি অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এর মধ্যেই সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটল। গত অক্টোবরে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সংঘাত হয়। এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এটি থামে। কিছুদিন পরিস্থিতি শান্ত ছিল। এরপর তারা সৌদি আরবে বৈঠকে মিলিত হয়, কিন্তু এই বৈঠকের ২ দিন না পেরুতেই আবারও সংঘর্ষে জড়াল তারা। পাকিস্তানে গত কয়েকদিনে আরও কয়েকটি আত্মঘাতী ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটি দাবি করেছে, আফগানিস্তানের নাগরিকরা তাদের নিজ দেশের মদদে এসব হামলা চালিয়েছে। তবে আফগানিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার জন্য তাদের দায়ী করা যায় না। সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফের ড্রোন হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৩ জনই শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৩৮ জন। শুক্রবার ৫ ডিসেম্বর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ, খবর আনাদোলুর। দক্ষিণ কর্দোফান রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম সুদানের কালোগি শহরে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন নারীও রয়েছেন। বিবৃতিতে বলা হয়, আরএসএফের ড্রোন থেকে মোট ৪টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা একটি কিন্ডারগার্টেন, একটি হাসপাতাল এবং শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। রাজ্য সরকার এই ঘটনাকে আরএসএফ সমর্থিত সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থ দ্বারা সংঘটিত একটি জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করেছে। প্রথম দিকে রাজ্য সরকার জানায়, হামলায় ৬ শিশু ও একজন শিক্ষকসহ মোট ৮ জন নিহত হয়েছেন ও অন্য কয়েকজন আহত হয়েছেন। তবে পরে নিহতের সংখ্যা বেড়ে ৭৯ জনে পৌঁছায়। দক্ষিণ কর্দোফান রাজ্য সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এসব সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আরএসএফকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এবং তাদের মিত্রদের এই অমানবিক অপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এক বিবৃতিতে হামলাটিকে শিশুদের অধিকার লঙ্ঘনের এক ভয়াবহ উদাহরণ বলে উল্লেখ করেছে সংস্থাটি। ইউনিসেফ জানায়, নিহতদের মধ্যে ৫ থেকে ৭ বছর বয়সী ১০ জনেরও বেশি শিশু রয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদান সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে শুরু হওয়া এই গৃহযুদ্ধ ইতোমধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী এই সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৪০,০০০ মানুষ ও বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১,২০,০০,০০০ মানুষ। লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে পরিকল্পনা করেছে তা কোনোভাবেই সফল হবে না। শুক্রবার ৫ ডিসেম্বর সশস্ত্র সংগঠনটির নিহত আলেমদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, নিহত এসব আলেমদের রক্ত আমাদের জীবনের আলো, আর তাদের কলমের মসি আমাদের পথ দেখায়। নাইম কাসেম বলেন, লেবানন সহ বিশ্বের অনেককেই হিজবুল্লাহর বিকাশ বিস্মিত করেছে। শত্রুরা চেয়েছিল হিজবুল্লাহকে ধ্বংস করতে, কারণ হিজবুল্লাহ দেশপ্রেম, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক। তার মতে, হিজবুল্লাহ জাতীয়ভাবে একত্রিত করার শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। লেবাননকে গড়ে তোলা ও মুক্ত করার কাজে দলটি যে কোনো পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসনের বিষয়ে তিনি বলেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধে সব ধরনের উপায় গ্রহণ করা জরুরি। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। নাঈম কাসেম জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ লেবাননকে রক্ষা করবে এবং কখনও আত্মসমর্পণ করবে না। তার মতে, অহংকারী বিশ্ব হিজবুল্লাহকে বদনাম করতে চায়, কারণ প্রতিরোধ আন্দোলনটি দেশপ্রেম, মুক্তি ও মর্যাদার একটি রূপান্তরমূলক আদর্শ তুলে ধরে। হিজবুল্লাহ প্রধান বলেন, হিজবুল্লাহ লেবাননের প্রতিরোধের অবিচ্ছেদ্য অংশ এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করেছে। খ্রিস্টিয়ান সম্প্রদায়ের সঙ্গেও, বিশেষ করে ২০০৬ সালে লেবাননের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে দলটি। হিজবুল্লাহর পোপকে পাঠানো শুভেচ্ছা বার্তা নিয়ে বিরোধীরা অপপ্রচার ছড়ানোর চেষ্টা করেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, হিজবুল্লাহ কারো স্বীকৃতি চায় না এবং এমন স্বীকৃতি দেওয়ার অধিকার কারণ নেই। তিনি পুনর্ব্যক্ত করেন, হিজবুল্লাহ নিজেকে, জনগণকে ও দেশকে রক্ষা করবে, কোনোভাবেই হার মানবে না। শেষে নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহ তাদের দায়িত্ব পালন করেছে, এখন উদ্যোগ নেওয়ার পালা লেবানন সরকারের। ইসরায়েলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়ায় আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়া ২০২৬ সালের ইউরোভিশন গানের কন্টেস্ট বয়কটের ঘোষণা দিয়েছে। গাজা যুদ্ধ ও ভোট অনিয়মের অভিযোগ ঘিরে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি তুলেছিল দেশগুলো। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের জেনেভা বৈঠকে নতুন বিধিনিষেধ নিয়ে ভোট হয়। তবে সদস্যদের অধিকাংশ মত দেন, ইসরায়েলকে বাদ দেওয়া নিয়ে আর কোনো ভোটের প্রয়োজন নেই, তাই ইউরোভিশন ২০২৬ পরিকল্পনা অনুযায়ী চলবে। ইবিউর সিদ্ধান্তে ক্ষুব্ধ স্পেন, আয়ারল্যান্ড। স্পেনের ব্রডকাস্টার RTVE, যারা ইসরায়েল বিরোধী গোপন ব্যালটের দাবি তুলেছিল, জানায় এই সিদ্ধান্ত উৎসবের আয়োজনে তাদের অবিশ্বাস বাড়িয়েছে। আয়ারল্যান্ডের RTE জানায়, গাজার মানবিক বিপর্যয় ও ব্যাপক প্রাণহানির প্রেক্ষিতে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের জন্য অবিবেচনাপ্রসূত ও অগ্রহণযোগ্য। স্পেন ইউরোভিশনের 5 বিগ 5 দেশের একটি, যারা সরাসরি ফাইনালে ওঠে, কারণ তারা ইবিউতে সর্বোচ্চ আর্থিক অবদান রাখে। নতুন নিয়ম ও ইসরায়েল কাণ্ড। প্রায় 50টি ব্রডকাস্টার, যার মধ্যে বিবিসিও ছিল, বৈঠকে ভোট দেয় ভোট কারচুপি ঠেকাতে নতুন নিয়মে। অভিযোগ ছিল, ইসরায়েল এবছর নিজেদের প্রতিযোগী ইউভাল রাফায়েলকে অনৈতিক উপায়ে ভোট বাড়িয়ে দিয়েছে। বিবিসি নিউজ জানিয়েছে, নতুন নিয়ম অনুমোদনের সঙ্গে একটি শর্তও ছিল, ইসরায়েলকে বাদ দেওয়ার ওপর নতুন করে কোনো ভোটার আনা হবে না। ইবিউ বলেছে, যেই সদস্য দেশগুলো নতুন নিয়ম মানতে সম্মত, তারাই ইউরোভিশন ২০২৬-এ অংশ নিতে পারবে। ইসরায়েলের প্রশংসা ও বিতর্ক। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্টজগ এই সিদ্ধান্তকে সহযোগিতা ও ভ্রাতৃত্বের প্রতীক হিসাবে আখ্যা দেন। ইসরায়েলি ব্রডকাস্টার কানের সিইও গোলান ইয়োকপাজ বলেন, তাদের বাদ দেওয়ার চেষ্টা ছিল এক ধরনের সাংস্কৃতিক বয়কট, যা ভবিষ্যতে কার ক্ষতি ডেকে আনবে বলা যায় না। ইউরোভিশন পরিবারে গভীর বিভাজন। নেদারল্যান্ডের ব্রডকাস্টার আব্রোটস জানায়, বর্তমান পরিস্থিতিতে অংশগ্রহণ তাদের জনমানুষের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। স্পেন জানায়, ইসরায়েল অংশ নিলে তারা ইউরোভিশন সম্প্রচার করবে না। স্লোভেনিয়াও জানায়, নতুন নিয়ম তাদের অবস্থান পরিবর্তন করেনি। বেলজিয়াম শীঘ্রই অবস্থান জানাবে। অন্যদিকে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ড সহ নর্ডিক দেশগুলো নতুন নিয়মকে সমর্থন করেছে, তবে আইসল্যান্ড চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে নেবে। জার্মানির সমর্থন। ইসরায়েল বাদ পড়লে প্রতিযোগিতা ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া জার্মানি ইবিউর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের ব্রডকাস্টার ARD জানায়, তারা সংস্কৃতির বৈচিত্র্য ও সংহতে উৎসব হিসেবে ইউরোভিশন ২০২৬-এ অংশগ্রহণের অপেক্ষায় আছে। তারা আরও জানায়, যেসব দেশ সরে গেছে তা দুঃখজনক হলেও তাদের নিজস্ব সিদ্ধান্তকে সম্মান করা হচ্ছে। ইউরোভিশনের ৭০তম বর্ষে এসে এই সিদ্ধান্ত প্রতিযোগিতাকে ঘিরে গভীর বিভাজন তৈরি করলেও আয়োজকরা বলছেন, রাজনীতি নয়, নিরপেক্ষতার মূল্যবোধই প্রতিযোগিতার মূল ভিত্তি হয়ে থাকবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।